আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আমার পরপর লাস্ট কয়েকটা ভিডিও ছিল ব্যাংক নিয়ে। এর কারণ ছিল ব্যাংকের বছর শেষ হচ্ছে এবং ব্যাংকের ডিভিডেন্ড ডেট চলে আসবে। ওই ভিডিওগুলোতে সবচেয়ে যে বেশি রিকোয়েস্ট এসেছে সেটা হলো, "রাফিক ভাই কিছু শরিয়া কমপ্লায়েন্স স্টক নিয়ে কথা বলে।" তারা যেহেতু রিকোয়েস্ট করেছে, আজকের ভিডিওতে আমাদের দেশে যে শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং অপশনগুলা আছে, আমাদের বাংলাদেশের ৯০% এর বেশি মানুষ মুসলিম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশে খুব ভালো শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং অপশন নেই। কিছুদিন আগে আমার একজন হাই স্কুলের টিচার রিটায়ার করবেন। উনি আমাকে রিচ আউট করেন এবং আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে, "রাফিক, আমি তো রিটায়ার করব। আমাকে কিছু শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং সাজেস্ট করো।" কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্যারকে আমি কিছু ভালো শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং অপশন রিকমেন্ড করতে পারিনি। কারণ আমার কাছে তখন রিসার্চ ছিল না। আপনাদের কাছে এই রিসার্চটা আজকে নিয়ে আসলাম। আমাদের বাংলাদেশের যেসব শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং অপশন আছে সেসব নিয়ে আলোচনা করব। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আজকের ভিডিওটা কি করে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা ৫ টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। ১ম চ্যাপ্টারে আমরা দেখব শরিয়া কমপ্লায়েন্স এর গাইডলাইন। ২য় চ্যাপ্টারে আমরা দেখব হাউ ডু শরিয়া মিউচুয়াল ফান্ডস পারফর্মিং। আমাদের দেশে শরিয়া মিউচুয়াল ফান্ডগুলা কেমন পারফর্ম করছে। তারপর আমরা দেখব শরিয়া ব্লু চিপের ক্রাইটেরিয়া। আমরা কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে এই স্টকগুলা পিক করেছি। সেই ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখাবো। তারপর আমরা দেখব টপ 10 শরিয়া স্টক এবং লাস্ট পার্টে আমরা কিছু অল্টারনেটিভ শরিয়া ইনভেস্টিং অপশন দেখব। অনেকে আছে যারা স্টক ইন্টারেস্ট নয় বা স্টক দেখে ভয় পায়, তাদের জন্য সুকুক, আইফারবার এই টাইপের কিছু শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং রয়েছে। আমরা সেটা এই ভিডিও লাস্ট পার্টে আলোচনা করব। চলুন আমরা আমাদের ভিডিওর প্রথম চ্যাপ্টারে চলে যাই। আমাদের ভিডিওর প্রথম চ্যাপ্টারে রয়েছে শরিয়া কমপ্লায়েন্স গাইডলাইন্স। শরিয়া বা ফেইথ বা রিলিজিয়ন যেহেতু অনেক সেনসিটিভ একটা সাবজেক্ট, এই ভিডিও বানানোর আগে আমি একটা গোল সেট করে রেখেছিলাম যে এই ভিডিওতে আমার যেন কোনো ভুল না হয় এবং আমি যেন কোনো ভুল তথ্য না দিই। এইজন্য আমি মূলত শরিয়া কমপ্লায়েন্স এর গাইডলাইন খুঁজতেছিলাম যে কোথায় আমি এই শরিয়া কমপ্লায়েন্স এর গাইডলাইনগুলা পাবো। অনেক খোঁজাখুঁজির পর আমি এই গাইডলাইনটা পেলাম। এই গাইডলাইনটা আমি কোথায় পেলাম? এই গাইডলাইনটা পেলাম এজ এর ওয়েবসাইটে। আপনারা হয়তো এজ অ্যাসেট ম্যানেজমেন্ট বা এজ এএমসির নাম শুনেছেন। ওদের একটা শরিয়া ফান্ড আছে। ওইখানে ওরা একটা শরিয়ার নীতিমালা প্রকাশ করেছে। দুজন মুফতি সাহেব এই শরিয়া নীতিমালাগুলা প্রকাশ করেছে। যেখানে আছে মুফতি জুবায়ের আব্দুল্লাহ সিএসএএ এবং শরিয়া নিরীক্ষক মুফতি আব্দুল্লাহ মাসুদ সিএসএএ। এই দুজন মুফতি সাহেব এই শরিয়া নীতিমালাগুলা পাবলিশ করেছে। তো এটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে এজ এর ওয়েবসাইটে। চলুন এক নজরে আমরা দেখে নেই কি, কি জিনিসের উপর বেস করে, কি রুলস এর উপর বেস করে এটা করতে হয়। এইখানে তারা ২ টা ক্যাটেগরিতে স্ক্রিনিং করেছেন। একটা হলো ব্যবসার ধরন, যে ব্যবসার উপর ভিত্তি করে, আরেকটা হলো ফাইন্যান্সিং এর উপর ভিত্তি করে। তো ব্যবসার ধরনের মধ্যে ১ নাম্বার, এমন কোম্পানি শেয়ার ক্রয় করা যাবে না যার মৌলিক সেবা এবং পণ্য হারাম বা শরিয়া পরিপন্থী। যেরকম তামাক কোম্পানি, এমন কোম্পানি শেয়ার ক্রয় করা যাবে না যা মুসলমানদের জন্য ক্ষতি করে। এটা হতে পারে কোনো ইসরায়েলি কোম্পানি। এমন কোম্পানি শেয়ার ক্রয় করা যাবে না যার একমাত্র সুদ বা গড়া ভিত্তিক, ব্যাংক টাইপের কোম্পানিগুলা, যার মেইন ইনকামই হলো সুদ। এই পিডিএফটা মূলত ২২ পেজ লম্বা। আমরা এই ২২ টা পেজ এখানে পড়ব না। আমরা যদি ২২ টা পেজ এই ভিডিওতে পড়ি, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই পিডিএফ এর লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা দিয়ে দিব। আপনারা দয়া করে নিজে, নিজে পড়ে নিতে পারবেন। এটা মূলত খুব সহজ বাংলায় লেখা হয়েছে। তো আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনারা যারা শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং করতে চান, আপনারা অনেক কিছু জানতে পারবেন এই পিডিএফটা পড়লে। এই পিডিএফ এর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটাকে আমরা বেশি বড় না করার উদ্দেশ্যে পিডিএফ এর লিংকটা আমরা দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের শরিয়া কমপ্লায়েন্স গাইডলাইনস। তো যেসব শরিয়া কমপ্লায়েন্স এর গাইডলাইনস এর উপর বেস করে আমরা আমাদের স্টকগুলা পিক করি। তো চলুন আমরা আমাদের ভিডিওর ২য় সেকশনে চলে যাই। তো ২য় সেকশনে কি রয়েছে? ২য় সেকশনে রয়েছে আমাদের বাংলাদেশের মিউচুয়াল ফান্ডগুলা কেমন পারফরম্যান্স করছে। যেহেতু আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব, আমরা দেখি স্মার্ট মানি বা ইনস্টিটিউশনাল ইনভেস্টরগুলা কেমন করছে। শরিয়া কমপ্লায়েন্স স্টকে ইনভেস্ট করে কেমন রিটার্ন জেনারেট করছে সেটা আমরা দেখে নিই। এজন্য আমরা বাংলাদেশের টপ ২ টা ফান্ডকে বেছে নিয়েছি। মূলত ২ টা ফান্ডের পারফরম্যান্স যদি আমরা দেখি, এই ২ টা ফান্ডের পারফরম্যান্সের উপর বেস করে আপনি বাকি ফান্ডগুলাকে জাজ করতে পারবেন। তো এইখানে আমরা বাংলাদেশের টপ ২ টা ফান্ড নিয়েছি।
প্রথম আছে আমাদের এজ আলামিন শরিয়া কনজুমার ফান্ড, আর দ্বিতীয় আছে ইউসিবি তাকওয়া ফান্ড। তো চলুন আমরা এজ এর আলামিন শরিয়া কনজুমার ফান্ডটা থেকে শুরু করি। এই ফান্ডার ইনসেপশন ডেট, মানে এই ফান্ডটা শুরু হয় 11 সেপ্টেম্বর 2022 সালে, মানে আজকে থেকে 3.5 বছর আগে। এই ফান্ডের সাইজ হচ্ছে 13.8 crore এবং এই 3.5 বছরে ডিএস ইন্ডেক্সের রিটার্ন ছিল -1.50%। সেখানে এই ফান্ডটির টোটাল রিটার্ন ছিল 15.90%। এটা মূলত আহামরি রিটার্ন নাই, এই রিটার্নটা ইনফ্লেশনকে বিট করেনি। তারপর চলুন চলে যায় আমাদের ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড। এই ফান্ডটাও ইনসেপশন হয় 1 এপ্রিল 2022 সালে। আজকে এপ্রিলের 10 তারিখ চলছে। তো মোটামুটি 4 বছর আগে এই ফান্ডটা গঠিত হয়। 19 কোটি টাকার মতো এই ফান্ডের সাইজ। তো গত 4 বছরে ডিএস ইন্ডেক্সের -8% রিটার্ন হয়েছে এবং এই ফান্ডটি রিটার্ন হয়েছে 1.90% এর মতো। এই দুটো ফান্ডই 2022 সালে ইনসেপশন হয়েছে এবং কোনো মিনিংফুল রিটার্ন দিতে পারেনি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের দেশে বাকি যে গ্রোথ ফান্ডগুলো আছে, এজ কোম্পানি এদের একটা গ্রোথ ফান্ড আছে, ইউসিবিরও একটা গ্রোথ ফান্ড আছে। এজ এর গ্রোথ ফান্ডটা একটা মোটামুটি মিনিংফুল রিটার্ন দিয়েছে। এজ এর গ্রোথ ফান্ডটা মোটামুটি 9% এর মতো সিএজিআর দিয়েছে, যা মোটামুটি খুব ভালো একটা রিটার্ন। 9% সিএজিআর, কম্পাউন্ডেড গ্রোথ রেট। গত বছর এদের ফান্ড 19% এর মতো রিটার্ন দিয়েছে। তাহলে এদের গ্রোথ ফান্ড এত ভালো রিটার্ন দিল, কিন্তু শরিয়া ফান্ডটা এত ভালো দিল না কেন? এর কারণ ছিল আমাদের বাংলাদেশের ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট, সুদের ইন্টারেস্ট। গ্রোথ ফান্ডগুলা এদের 13% এর মতো ডাইরেক্ট ট্রেজারি বন্ডে ইনভেস্ট করেছে, যেখান থেকে অনেক ভালো একটা রিটার্ন এসেছে। তারা প্রায় 13% এর কাছাকাছি ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করেছে এবং সেখান থেকে তারা অনেক ভালো ক্যাপিটাল গেইন পেয়েছে এবং অনেক ভালো কুপন ইন্টারেস্ট পেয়েছে। তাদের প্রফিটের একটা বড় পার্সেন্টেজ এসেছে ব্র্যাক ব্যাংক বা এই টাইপের ব্যাংকগুলা, ক্যাপিটাল গেট ব্যাংকগুলাও তাদের প্রফিট জেনারেট করেছে এই ট্রেজারি বন্ডের সুদ থেকে। শরিয়া ফান্ডগুলা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। যে সময়ে এই শরিয়া ফান্ড ছিল তার মধ্যে 2 বছরের মতো সময় ছিল ফ্লোর প্রাইস। তো এই ফ্লোর প্রাইসের কারণে প্রাইসও ডিসকভার হয়নি। এই জন্য শরিয়া ফান্ডগুলা খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। আশা করি আপনার একটা ক্লিয়ার পিকচার পেয়েছে লাস্ট 3-4 বছর শরিয়া কমপ্লায়েন্ট ফান্ডগুলা কেমন রিটার্ন জেনারেট করেছে। এখন আমরা আমাদের ভিডিওর থার্ড সেকশনে চলে যাই। আমাদের ভিডিওর থার্ড সেকশনে আমরা আলোচনা করব যেসব ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা স্টকগুলা পিক করেছি। আমরা মূলত 10টা ক্রাইটেরিয়া নিয়েছি। যেসব 10টা ক্রাইটেরিয়া যদি স্টক পাস করে সেসব স্টকগুলাকে আমরা এই লিস্টে পিক করেছি। 1 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়া, সেটা হলো শরিয়া কমপ্লায়েন্ট। স্টক যদি শরিয়া কমপ্লায়েন্ট না হয় তাহলে তো এই ভিডিও বানানোর কোনো মিনিং হয় না। আমি অলরেডি 2টা ভিডিও বানিয়েছি, যেটা হলো টপ 10 ডিভিডেন্ড স্টক এবং টপ 10 এসআইপির স্টক। ওইখানে সবগুলা শরিয়া কমপ্লায়েন্স স্টক ছিল না। আমরা এই ভিডিওতে শুধু শরিয়া কমপ্লায়েন্স স্টকগুলা নিব। দ্বিতীয় হলো আমরা এমন কোম্পানি পিক করেছি যে গত 10 বছরের মধ্যে কোনো ডিভিডেন্ড মিস করেনি। তারপর হলো প্রফিট মার্জিন গ্রেটার দেন ইন্ডাস্ট্রি এভারেজ। এর মিনিং হলো যে এই কোম্পানির প্রফিট মার্জিনটা তাদের কম্পিটিটর থেকে বেশি হতে হবে। তারপর হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। আমরা এমন কোম্পানি পিক করেছি যার ডিভিডেন্ড পে আউট রেশিও তার কম্পিটিটর থেকে বেশি। লো ডেট অর নো ডেট, মানে কি এমন কোম্পানি পিক করেছি যার অলমোস্ট কোনো ব্যাংক ঋণ নাই অথবা অল্প স্বল্প ব্যাংক ঋণ আছে। যেহেতু আমাদের দেশের ইন্টারেস্ট রেট অনেক হাই, তো আমরা এই জন্য হাই রেট কোম্পানিগুলা এই লিস্টটা থেকে বাদ দিয়ে দিয়েছি। আর ও ই রিটার্ন অন ইকুইটি 15% থেকে বেশি। কিন্তু সমস্যা হলো রিটার্ন অন ইকুইটি 15% থেকে বেশি হলে আমাদের দেশের অনেক ভালো কোম্পানি এই লিস্টটা থেকে বাদ পড়ে যায়। তো এইখানে আমরা অল্প একটু শিথিল করেছি। এখানে আমরা 1-2টা কোম্পানি নিয়েছি যার রিটার্ন অন ইকুইটি অল্প একটু কম। আমাদের আইডিয়াল গোল ছিল ডিভিডেন্ড ইল্ড 3.5% এর বেশি নেওয়া। যেমন একটা আমি কোম্পানিতে ইনভেস্টিং করব যে কোম্পানি এট লিস্ট আমাকে 3.5% ডিভিডেন্ড ইল্ড দিবে। আমাদের দেশের কিছু ওষুধ কোম্পানি আছে যাদের কোম্পানি খুব ভালো কিন্তু ডিভিডেন্ড ইল্ডটা কম। আমরা এই রুলসটা একটু শিথিল করেছি। আমাদের আইডিয়াল গোল হবে 3.5% ডিভিডেন্ড ইল্ডের কম, কিন্তু রুলসটাকে শিথিল করতে হয়েছে। আমরা রিসেশন প্রুফ কোম্পানিতে ইনভেস্ট করব, যেসব কোম্পানি সবগুলা ইকোনমিক সিচুয়েশনে বেটার করে। এই রুলসটাও আমরা একটু অল্প স্বল্প শিথিল করেছি। এখানে আমরা কিছু কনস্ট্রাকশন সেকশনের কোম্পানি নিয়েছি, যেহেতু শরিয়া কমপ্লায়েন্স খুব ভালো স্টক নেই, তো এই 3টা রুলস আমরা অল্প একটু শিথিল করেছি। তারপর আছে লার্জ অ্যাড্রেসেবল মার্কেট। আমরা এমন কোম্পানিতে ইনভেস্ট করব যে কোম্পানির অনেক বড় মার্কেট আছে। একটা এক্সাম্পল দেই, আমরা বাপদাদার কাছ থেকে শুনেছি যে পাট সোনালী আঁশ, কিন্তু চিন্তা করে দেখুন এখন পাটের কিন্তু অনেক বড় মার্কেট দেয়। তো আমরা এমন কোম্পানিতে ইনভেস্ট করব না যেটা অনেক পাস্টে
অনেক ভালো করেছে, যার ফিউচার অনেক ভালো না। আমরা লার্জ অ্যাড্রেসেবল মার্কেট কোম্পানিতে ইনভেস্ট করব। তারপর লাস্ট ফিল্ডটা, যেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, প্রোডাক্ট আর পার্সোনালি ট্রাস্ট এবং ইউজ। এমন কোম্পানির প্রোডাক্ট যেটা আমি নিজে ব্যবহার করি, আবার বাবা মার জন্য কিনে দেই, তো ওই কোম্পানির স্টকগুলো আমি পিক করেছি। এই 10টা ফিল্টারের উপর বেস করে আমরা আমাদের স্টকগুলা পিক করব। নেক্সট সেকশনে যাওয়ার আগে আপনাদের আমি অনেক ধন্যবাদ দিতে চাই। আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি 3000 সাবস্ক্রাইবার পুরা হয়ে গেছে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এই বছর একটা গোল সেট করেছি, আমার সাবস্ক্রাইবার কাউন্ট 10,000 পুরা করুন। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের প্রমিস করছি ইনভেস্টিং এবং ফাইন্যান্স কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের এই ভিডিওর মোস্ট এক্সাইটিং পার্টে চলে আসি। এখন আমরা দেখব টপ 10 সরিয়া ব্লু চিপ স্টক। আমাদের প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হলো ফার্মাসিউটিক্যাল বা মেডিসিন কোম্পানি বা ওষুধ কোম্পানি। এখানে আমরা 3টা স্টক নিয়েছি, যেটা হলো বেক্সিমকো ফার্মা, রেনেটা এবং ইব্রেসিনা। আমরা এই লিস্টটা থেকে স্কয়ার ফার্মাকে বাদ দিয়ে দিয়েছি। এর কারণ হলো স্কয়ার ফার্মার 5% এর থেকে বেশি ইনকাম আসে হলো ব্যাংকের সুদ থেকে। স্কয়ার ফার্মার ডিভিডেন্ডের পে আউট রেশিও 45% মতো। তো যেহেতু এরা 45% ডিভিডেন্ড পে আউট করছে, এর 55% এর মতো ইনকাম এরা রেখে দিচ্ছে। তো এই টাকাটা কি হচ্ছে? এই টাকাটা তারা ব্যাংকে ফেলে রাখছে। ওই ব্যাংক থেকে এদের প্রচুর পরিমাণে ইন্টারেস্ট আছে, বা সুদ আসে। প্রচুর পরিমাণ সুদের টাকা আসে। ওই সুদের টাকা আসার ফলে 5% এর থেকেও বেশি ইনকাম আসে হইলো এই সুদের টাকা থেকে। তো এই সুদের টাকা থেকে থেকে কারণে স্কয়ার ফার্মা আমরা এই লিস্টটা থেকে বাদ দিয়ে দিয়েছি। স্কয়ার ফার্মা যদি তাদের শেয়ার হোল্ডারদের তাদের ন্যায্য পাওনা ডিভিডেন্ডটা পে করে দেয়, তাহলে এই কোম্পানিটা শরিয়া কমপ্লায়েন্স হয়ে যায়। এই কোম্পানিটা কিন্তু এদের পণ্য মেডিসিন পণ্য। আপনারা যদি কেউ স্কয়ার ফার্মার বুট মেম্বার এই ভিডিওটা দেখে থাকেন বা স্কয়ার ফার্মার শেয়ার হোল্ডাররা এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা দয়া করে ফিউচারে স্কয়ার ফার্মার যখন এজিএম হবে এই বিষয়টা মেনশন করবেন। তো এইখানে আমরা যে কোম্পানিগুলো নিয়েছি, 1 নাম্বার হলো বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার গত 5 বছরের এভারেজ আরওই প্রায় 12% এর মতো, প্রফিট মার্জিন 13.71%, খুব ভালো প্রফিট মার্জিন। ডেট টু ইকুইটি রেশিও অলমোস্ট ডেট নাই, 0.12 এবং ডিভিডেন্ড 3.4%। এবং এর অ্যাড্রেসেবল মার্কেট ওষুধ কোম্পানির অনেক বড় ফিউচার মার্কেট আছে। তো আমরা এখানে 1 নাম্বার দিয়েছি হলো বেক্সিমকো ফার্মাকে। এই কোম্পানিটা আপনারা হয়তো জানেন সালমান এফ রহমানের কোম্পানি। তো সালমান এফ রহমান অলরেডি জেলে আছে এবং যেহেতু রেজিম চেঞ্জ হয়েছে, আমার মনে হয় না উনি যতদিন বেঁচে থাকবেন উনি জেল থেকে ছাড়া পাবেন। আমার মনে হয় না উনার কোনো ইম্প্যাক্ট এই কোম্পানিতে আর ফিউচারে আসবে। এই কোম্পানি একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি। আপনি যদি দেখেন এজ এবং অনেক ভালো ভালো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে এই কোম্পানিটা অলরেডি রয়েছে। 2 নাম্বার হলো রেনেটা। রেনেটার আরওই খুব ভালো 13% এবং প্রফিট মার্জিন হলো 5%। এই কোম্পানিটা ঋণের চাপে ডুবে আছে। অনেক টাকা এদের সুদ দিতে হয়। তো এইজন্য এই কোম্পানিটা মূলত এদের প্রফিট মার্জিনটা কম। তো এই কোম্পানিটার একটা টার্ন অ্যারাউন্ড হওয়ার অনেক পসিবিলিটি আছে যে কোম্পানিটা ফিউচারে গিয়ে ভালো করবে। এদের ডেট টু ইকুইটি রেশিও দেখতে পাচ্ছেন 0.4% এবং ডিভিডেন্ড ইল্ডটা খুব ভালো নয়, 1% এর মতো ডিভিডেন্ড ইল্ড। এরও অনেক অ্যাড্রেসেবল লার্জ মার্কেট আছে। এর প্রচুর পরিমাণ প্রোডাক্ট এর বিদেশি রপ্তানি করে, বাংলাদেশেও খুব ভালো সুনামের সাথে ব্যবসা করে। তো রেনেটা খুব ভালো একটা কোম্পানি, কিন্তু আপাতত এর ডিভিডেন্ড ইল্ডটা ভালো নয়। ইব্রেসিনা, এই কোম্পানিটাও ছোট একটা কোম্পানি, খুব ভালো। ইব্রেসিনা কোম্পানি আপনি এটা গ্যারান্টি থাকতে পারেন এরা সবসময় শরিয়া কমপ্লায়েন্স থাকবে। এরা যেহেতু জামাতের এফিলিয়েশন একটা কোম্পানি, ইসলামিক শরিয়া কমপ্লায়েন্স মেনে চলে। এর আরওই খুব ভালো, ছোট কোম্পানি, 21%, ওয়ান্ডারফুল একটা রিটার্ন অন ইকুইটি। প্রফিট মার্জিন অনেক কম, 100 টাকা ইনকাম করলে 6 টাকা গড়ি নিয়ে যায়। প্রফিট মার্জিন কম, ডেট টু ইকুইটি মোটামুটি ডেটও আছে এবং এর ডিভিডেন্ড 2%। বাংলাদেশি কোম্পানি মূলত ডিভিডেন্ড দিতে চায় না। মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে 30% পে আউট। তো ইবনেসিনা এরা 30% পে আউট করে। এরা ডিভিডেন্ড নিয়ে চরম কিপটামি করে, ডিভিডেন্ড দিতে চায় না। তো ইবনেসিনারও অনেক বড় মার্কেট আছে। আপনি যদি ফার্মা কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চান, এই কোম্পানিগুলোর মধ্যে আপনি থাকতে পারেন। 1 নাম্বার হলো বেক্সিমকো ফার্মা। নাম্বারের কথা বিবেচনা করলে এই কোম্পানিটা ক্লিয়ার উইনার। কিন্তু অনেকে আছেন চিন্তা করেন যে সালমান এফ রহমানের কোম্পানি, যেহেতু আমরা এখানে পলিটিক্যাল কারণে যেতে চাই না। কিন্তু আমার যেটা মনে হয় যে সালমান এফ রহমান যতদিন বেঁচে থাকবেন উনি জেলেই থাকবেন। এই ছিল আমাদের ফার্মাসিউটিক্যাল। আমরা আমাদের নেক্সট সেকশন চলে যাব। আমাদের নেক্সট সেকশনে যেটা আছে সেটা হলো টেলিকম এবং আইটি। বিদেশে টেলিকম এবং আইটিকে 2টা সেক্টরে দেখা হয়, কিন্তু আমাদের মার্কেটে যেহেতু অল্প ছোট, টেলিকম এবং আইটি সেক্টরটাকে একটা সেক্টরে নিয়ে আসছি। তো এখানে টেলিকম এবং আইটি সেক্টরে যেটা আছে, আমরা 2টা স্টক নিয়েছি। একটা হলো জিপি, একটা হলো আইটিসি এবং অনারেবল মেনশন দিয়েছি বিএসসি
PLC কে। এটা যেহেতু গভর্নমেন্টের কোম্পানি, লাস্ট কয়েক বছর ধরে এর প্রচুর গ্রোথ হচ্ছে। মানুষ যেহেতু ব্রডব্যান্ড ইন্টারনেট অনেক ইউজ করে, তো এই কোম্পানিটির অনেক গ্রোথ হচ্ছে। কিন্তু সরকারি কোম্পানি আমি অতভাবে ট্রাস্ট করি না, তো এই জন্য এর অনারেবল মেনশন দিয়েছি। আমাদের যেই মেন লিস্টে যেটা আছে সেটা হলো জিপি এবং আইটিসি। গ্রামীণ ফোনের আরওই দেখেন ওয়ান্ডারফুল আরওই 58% রিটার্ন অন ইকুইটি। গত 5 বছরের এভারেজ আরওই খুব ওয়ান্ডারফুল রিটার্ন অন ইকুইটি। আর 18% প্রফিট মার্জিন, ডেট টু ইকুইটি টু অল্প পরিমাণ ডেট আছে এবং ডিভিডেন্ড ইল্ড খুব ওয়ান্ডারফুল ডিভিডেন্ড ইল্ড। কিন্তু আমার মতে মনে হয়েছে যে গ্রামীণ ফুডের অ্যাড্রেসেবল মার্কেট ফিউচারে একটু কমে গেছে। বাংলাদেশের মানুষের অলরেডি একটা করে গ্রামীণ সিম আছে। এর গ্রোথ পপুলেশন গ্রোথ হাতে লিঙ্ক, মানে বাংলাদেশের নতুন করে যেসব মানুষগুলো 18 বছর পুরো হচ্ছে তারাই এই সিমগুলা কিনছে। তো পপুলেশন গ্রোথের সাথে এই গ্রামীণ ফুডের সম্পর্ক। তো গ্রামীণ ফোন লাস্ট প্রায় 10 বছর যাবত এর কোনো রেভিনিউ গ্রোথ হয়নি এবং কোনো অ্যাড্রেসেবল মার্কেটটা কমে গেছে। যেহেতু এর ফিউচার গ্রোথ নাই, তো বাজার একে অনেক ডিসকাউন্ট করে দিয়েছে। এর মূলত 10% এর মতো ডিভিডেন্ড ইল্ড। এই বছর ডিভিডেন্ড ইল্ডটা একটু কম আসতে পারে, তবুও দেখবেন যে 8-9% এর মতো ডিভিডেন্ড ইল্ড আসবে। পর আমরা যে কোম্পানিটা নিয়েছি সেটা হলো বাংলাদেশের একটা গ্রোথ কোম্পানি আইটিসি। তো এটিএম বুথের সফটওয়্যার বানায় কিউক্যাশ যে সফটওয়্যারটা আছে। আরও যদি দেখেন মোটামুটি ভালো একটা আরওই 13.26 আরওই। এই যে দেখেন প্রফিট মার্জিনটা দেখেন, 100 টাকা ইনকাম করলে 28 টাকা ঘরে নিয়ে যায়। ওয়ান্ডারফুল প্রফিট মার্জিন। যেহেতু গ্রোথ কোম্পানি, ডেট টু ইকুইটি রেশিও রিজনেবল, খুব বেশি ঋণ নাই। ডিভিডেন্ড ইল্ড মোটামুটি রিজনেবল 3.5%। অনেকের কাছে কম মনে হতে পারে, কিন্তু আইটিসি যেহেতু একটা গ্রোথ কোম্পানি, এটা মোটামুটি রিজনেবল। এদের অ্যাড্রেসেবল অনেক ফিচারে অনেক, যেহেতু এটা আইটি কোম্পানি, এরা সফটওয়্যার বানা। এরা আজকে ধরেন এটিএম এর সফটওয়্যার বানাইতেছে, ফিউচারে অন্য সফটওয়্যার বানাবে। তো এদের অনেক গ্রোথের পটেনশিয়াল আছে। আমাদের বাংলাদেশে কিন্তু ভালো আইটি কোম্পানি নাই আইটিসি ছাড়া। আপনারা যদি সরিয়া কোম্পানিতে ইনভেস্ট করতে চান তাহলে এই কোম্পানিটা দেখতে পারেন। নেক্সট সেকশনে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কোচিং সার্ভিসকে। আপনারা যারা স্টক ইনভেস্টিং বা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে 101 হেল্প চান, আমার একটা পেজ সার্ভিস আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারে। তারপরে আমরা যে ক্যাটাগরি নিয়েছি সেটা হলো ফাইন্যান্স। অনেকে আছে শরিয়া কমপ্লায়েন্স থাকার জন্য ফাইন্যান্স সেক্টরটাকে টোটালি অ্যাভয়েড করে। বেশিরভাগই ব্যাংক শরিয়া কমপ্লায়েন্ট নয় এবং তাদের মেইন ব্যবসা সুদ ভিত্তিক। সেই ক্ষেত্রে ফাইন্যান্স সেক্টরে ইনভেস্টিং এর অপশন অনেক কম। আমাদের দেশের ব্যাংকের যে মার্কেট লিডার সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। অনেকে মনে করতে পারেন কেন না আমরা ইসলামী ব্যাংকে ইনভেস্ট করব, কিন্তু ইসলামী ব্যাংকে প্রচুর পরিমাণ লুট হয়েছে। এস আলম সহ অনেকগুলা গ্রুপ ইসলামী ব্যাংকে প্রচুর টাকা নিয়ে বিদেশে চলে গেছে। ইসলামী ব্যাংকের এনপিএল রেশিও 50% থেকেও বেশি। মানে 100 টাকা লোনের 50 টাকায় তাদের ব্যাড লোন, 50 টাকায় তাদের লোনগুলা আর ফেরত পাবে না। আপনাদের উচিত হবে না ইসলামী ব্যাংকে ইনভেস্ট করা। ইসলামী ব্যাংকটা মূলত আজকে থেকে নেক্সট 5-10 বছর কোনো ডিভিডেন্ড দিতে পারবে না। আমরা মূলত ডিভিডেন্ডকে কেন্দ্র করে ইনভেস্টিং করব। এই জন্য ইসলামী ব্যাংকে অ্যাভয়েড করা আপনাদের উচিত হবে। তো এই ক্ষেত্রে আমরা যেই স্টকটা নিয়েছি সেটা হলো শাহজালাল ইসলামী ব্যাংক। এর আরওই দেখুন খুব ওয়ান্ডারফুল আরওই, মানে ইসলামী ব্যাংকের তুলনায় 12.88%। এটা কিন্তু গত 5 বছরে আরওই। প্রফিট মার্জিন রিজনেবল, প্রফিট মার্জিন 11.29%। 100 টাকা ইনকাম করলে 10 টাকা করে নিয়ে যেতে পারে। এনপিএল রেশিও রিজনেবল 7.80%। আমাদের বাংলাদেশের একটা কোম্পানির 10% থেকে কম এনপিএল থাকে, তো সে ডিভিডেন্ড দিতে পারবে। এখানে 7% এনপিআর, শরিয়া কমপ্লায়েন্ট ব্যাংকের তুলনায় খুব ভালো এনপিআর। এর ডিভিডেন্ড ইল্ড 7.3%। আমার মতে মোটামুটি রিজনেবল ডিভিডেন্ড। এই কোম্পানিটি গত পরশু এর ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে, যেখানে 1 টাকা 30 পয়সা ডিভিডেন্ড দিবে এবং এরও অ্যাড্রেসেবল মার্কেট অনেক আছে। দেখুন আমাদের বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকই নন শরিয়া কমপ্লায়েন্ট। শরিয়া কমপ্লায়েন্টের ব্যাংকগুলা অনেক বড় হওয়ার চান্সেস আছে ফিউচার। এখানে আমরা একটা স্টককে অনারেবল মেনশন দিয়েছি, ইসলামিক ইন্স্যুরেন্স লিমিটেড। আমি পার্সোনালি ইন্স্যুরেন্স কোম্পানি সম্বন্ধে খুব বেশি জানি না। আমার ফিউচারে ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, তো আমি ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে জানি না। এই স্টকটাকে আমি আপনাকে ব্লাইন্ডলি রিকমেন্ড করতে পারি না। তবে আমার কাছে যে নাম্বারগুলো দেখেছি আমার কাছে ভালো মনে হয়েছে, এদের আরোই ভালো মনে হয়েছে, এদের ডিভিডেন্ড ইল্ডও ভালো মনে হয়েছে। তো ইসলামিক ইন্স্যুরেন্স এই কোম্পানি আমাকে মূলত ডিসেন্ট মনে হয়েছে। আমি আপনাদের রিকমেন্ড করব এই কোম্পানিটার সম্বন্ধে পড়াশোনা করা। এরকম হতে পারে যে আপনি পড়াশোনা করে এই কোম্পানিটা আপনার ওয়াচ লিস্টে নিয়ে আসতে পারবেন। তারপর আমরা চলে যাব আমাদের কনস্ট্রাকশন সেক্টরে। কনস্ট্রাকশন সেক্টর যেগুলো আছে, এই সেক্টরটা মূলত সিক্লিক্যাল সেক্টর। মানে কি, মানুষের কাছে যখন টাকা পয়সা না থাকে তখন মানুষ কিন্তু ঘরবাড়ি বানায় না। ধরেন আমার কাছে টাকা পয়সাই নেই, আমি প্রথম কি করবো? আমি প্রথম আমার খাবার কিনবো, আমার ওষুধ কিনবো, তারপরে গিয়ে আমি বিল্ডিং বানাবো বা আমার ঘরের কাজ করবো। কনস্ট্রাকশন সেক্টরগুলা মূলত সিক্লিক্যাল, কিন্তু তবুও যেহেতু আমরা শরিয়া কমপ্লায়েন্স রাখতে চাচ্ছি এই ভিডিওটা, এই সেক্টরটা অ্যাভয়েড করার সুযোগ আমাদের নাই। এই জন্য কনস্ট্রাকশন সেক্টর থেকে আমরা 2টা কোম্পানি নিয়েছি, একটা হলো এলএইচবি, একটা হলো বাজার। এলএইচবি এর আরওই হচ্ছে 21.44%।
ওয়ান্ডারফুল রিটার্ন অন ইকুইটি, প্রফিট মার্জিন রিজনেবল, সিমেন্ট কোম্পানির তুলনায় 14.26%। এর খুব ওয়ান্ডারফুল কোম্পানি। ডেট টু ইকুইটি দেখুন, ডেট টু ইকুইটি হচ্ছে 0.1%, অলমোস্ট নন ডেট কোম্পানি, মানে কোম্পানির ঋণই নাই। ডিভিডেন্ড ইল ওয়ান্ডারফুল ডিভিডেন্ড ইল। সিমেন্ট কোম্পানির অ্যাড্রেসেবল মার্কেটও অনেক বড়, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে সিমেন্ট কোম্পানির কম্পিটিটরও বেশি, মার্কেটও বড়, কম্পিটিটরও বেশি। তো এটা একটা জিনিস আপনাদের নজর রাখা দরকার। এলএসবি কিন্তু বাংলাদেশের মার্কেট লিডার না। বাংলাদেশের মার্কেট সিমেন্টের মার্কেট লিডার হচ্ছে শাহ সিমেন্ট। তারপর হচ্ছে বার্জার। বার্জার কোম্পানির নাম আপনারা তো সবাই শুনেছেন, বাংলাদেশের রঙের কোম্পানি। এর ROE 25.11% এবং এর প্রফিট মার্জিন হচ্ছে 12.15%। রিজনেবল প্রফিট মার্জিন রঙের কোম্পানির তুলনায়। ডেট টু ইকুইটি অলমোস্ট ডেটটাই, কিন্তু এর যে প্রবলেম সেটা হলো এর ডিভিডেন্ড ইল্ড। এর ডিভিডেন্ড ইল্ডটা খুব কম, অলমোস্ট 3% এর মতো, 2.9%। তো অনেকে এই কারণে এই স্টকটা কিনতে চান না। কিন্তু যাদের অনেক লম্বা টাইম ফ্রেম আছে, যে আমরা অনেক লম্বা সময়ের জন্য ইনভেস্ট করব, তো যেহেতু আপনারা কম্পাউন্ডিং করবেন, তো এখান থেকে কিছু ক্যাপিটাল গেইন আসবে, আপনার ডিভিডেন্ড বাড়বে। তো ফিউচারে এর ডিভিডেন্ডটা এরকম আছে, আপনার রিজনেবল হয়ে যাবে। বাজার কোম্পানিটা অনেক কম দামে আছে, তো আপনারা এই স্টকটা দেখতে পারেন। আমার মতে এর অ্যাড্রেসেবল মার্কেট মিডিয়াম। আমাদের গ্রামগঞ্জে কি করে, মানুষ বিল্ডিং বানায়, মানুষ প্লাস্টারও করে না এবং রঙও করে না। তো আপনি যদি দেখেন বাজারের অ্যাডগুলাও যদি দেখেন, অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখেন, এরা মূলত টার্গেটিং করে মূলত হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল টাইপের, যারা একটু বড়লোক টাইপের। আর এরও কিন্তু কম্পিটিটর আছে। কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনার যদি মনে হয় অনেক বড় মার্কেট আছে, সেটা আপনি কনসিডার করতে পারেন। এরপরে আমরা যে সেক্টরটা দেখবো সেটা হলো টেক্সটাইল। টেক্সটাইল সেক্টরে একটা স্টকই আমার কাছে ভালো মনে হয়েছে, সেটা হলো এনভয় টেক্সটাইল। এর ROE 7.52%, গত 5 বছরে ROE। মানে আমাদের দেশে টেক্সটাইল সেক্টরের আরো রিটার্ন অন ইকুইটি অনেক কম। এইখানে মূলত টেক্সটাইলের তুলনায় এটা চলে। প্রফিট মার্জিনও আহামরি না, 8.3%। ডেট টু ইকুইটি মোটামুটি ঋণও আছে এবং ডিভিডেন্ড ইল্ড 7.5%। আমি আপনাদের রিকমেন্ড করব কি, আপনারা যদি পারেন টেক্সটাইল সেক্টর বাদ দিতে পারেন। টেক্সটাইল সেক্টরে আমাদের ওইরকম নাই। আমরা অনারেবল মেনশন দিয়েছি এখানে স্কোয়ার টেক্সটাইলকে। আমাদের নেক্সট ক্যাটাগরিতে আছে ফুড কোম্পানি। ফুড কোম্পানির মধ্যে অলিম্পিক, এটাই মার্কেট লিডার। এর ROE 17.49%, মোটামুটি খুব ভালো ROE। প্রফিট মার্জিন কম, প্রফিট মার্জিন হচ্ছে 7.27%। এর প্রফিট মার্জিনটা অল্প একটু কম। ডেট টু ইকুইটি এই কোম্পানির মোটামুটি কোনো ঋণই নাই, ডেট টু ইকুইটি খুব কম এবং ডিভিডেন্ড ইল্ড 2%। এই কোম্পানিটা আমার কাছে সব দিক থেকে ভালো মনে হয়। যে জিনিসটা আমার পছন্দ নয় সেটা হলো এর ডিভিডেন্ড। এই কোম্পানিটা যদি 4-5% ডিভিডেন্ড ইল্ড থাকতো, আমি পার্সোনালি এন্ট্রি নিতাম, কিন্তু আমার কাছে এর ডিভিডেন্ড ইল্ডটা অনেক কম মনে হয়েছে। ফুড সেক্টরে একটা কোম্পানি যেটা আমার কাছে সব দিক থেকে ভালো মনে হয়েছে, সেটা হলো ইউনিভার্সাল কেয়া। এটা কিন্তু ইউনিভার্সালের মেইন কোম্পানি না, ইউনিভার্সাল লাক্স সাবানের কোম্পানি না, এটা হচ্ছে হরলিক্সের কোম্পানি। এই কোম্পানি ইউনিভার্সাল কেয়া, এই কোম্পানিটাও মোটামুটি খুব ভালো, আর ওই সব দিক দিয়ে ভালো। কিন্তু যে সমস্যাটা, এই কোম্পানিটি 60p-তে ট্রেড হচ্ছে, বেশি এক্সপেন্সিভ। তো আমি জানি না এই কোম্পানির কি পরিমাণ গ্রোথ আছে যে এত হাই পি জাস্টিফাই করা। ওয়ান্ডারফুল কোম্পানি, কিন্তু দামে বেশি দেখে এই কোম্পানিটা আমি আপনাদের জন্য রিকমেন্ড করতে পারছি। তো এই জন্য অনারেবল মেনশন। ফিউচারে যে কোম্পানিটার কত পরিমাণ গ্রোথ হয়, অথবা এই কোম্পানি অনেক কম দামে পাওয়া যায়, 4 ভাগের 1 ভাগের দামে পাওয়া যায়, তাহলে হচ্ছে জাস্টিফাই। 20p-তে পাওয়া যায় বা 15p-তে পাওয়া যায়, আপনি নিতে পারেন। এখন এর কারেন্ট পি হলো 60p। তো এত এক্সপেন্সিভ স্টক মূলত ভ্যালু ইনভেস্টিং বা লং টাইম ইনভেস্টরদের কেনা উচিত হবে না। সবার লাস্ট যে সেক্টর আছে, আপনাদের কাছে অনেকের কাছে এই সেক্টরটা অনেক বেশি অ্যাপিলিং এবং অনেক বেশি ইন্টারেস্টিং মনে হতে পারে। আমারও পার্সোনালি এই সেক্টরটা অনেক পছন্দ, সেটা হলো কনজুমার বা FMCG সেক্টর। তো FMCG-তে আমরা 2টা স্টক রেখেছি, সেটা হলো মেরিকো এবং রেকিট। মেরিকোর ROE রিটার্ন অন ইকুইটি 129%, প্রায় 130% এর মতো। প্রফিট মার্জিন 32%, ওয়ান্ডারফুল প্রফিট মার্জিন। 100 টাকা ইনকাম করলে 32 টাকা ইন্ডিয়াতে নিয়ে যায়, অলমোস্ট কোনো ডেট নাই। এবং এই বছর 200 টাকা ডিভিডেন্ড ধরেছি, এই বছর 200 টাকা ডিভিডেন্ড ধরলে এর ডিভিডেন্ড ইল্ড আছে 7.3% এবং অ্যাড্রেসেবল মার্কেটটা অনেক বড়। তারপর আছে রেকিট, মোটামুটি ছোটখাটো একটা কোম্পানি। তো এরও ROE মোটামুটি ভালো, প্রফিট মার্জিন ওয়ান্ডারফুল। ROE ভালো, 17.87%। প্রফিট মার্জিনও ওয়ান্ডারফুল। ডেট টু ইকুইটি কম এবং এর ডিভিডেন্ড ইল্ড এই বছর যদি 150 টাকা ডিভিডেন্ড দেয়, সেখানে 4.3% ডিভিডেন্ড ইল্ড হয়। শরিয়া কোম্পানির স্টকগুলোর মধ্যে এই স্টকগুলাই আপনি দেখতে পারেন। তো চলুন, আমরা যেহেতু এখন স্টক দেখলাম, আমরা কিছু অল্টারনেটিভ অপশন দেখি। অল্টারনেটিভ অপশন কি? অনেকে এখানে আছেন যে যারা স্টক মার্কেট সম্বন্ধে বেশি বুঝেনও না,
তারা স্টকে ডাইরেক্ট ইনভেস্টিং করতে চান না। এবং অলরেডি আপনারা দেখেছেন যে শরিয়া কমপ্লায়েন্সে যেহেতু রিটার্ন নাই, তো আপনারা কি অল্টারনেটিভ অপশন দেখতে। এই ভিডিওর শুরুতে আমি আমার একজন টিচারের কথা বলেছিলাম যে আমি আমার একজন টিচারকে আমি কোনো ভালো একটা স্টক রিকমেন্ড করতে পারিনি। আমাদের বাংলাদেশে কিছু অল্টারনেটিভ ইনভেস্টিং রয়েছে, যেরকম কিছু ক্রাউড সোর্সিং প্ল্যাটফর্ম। এর মাঝে আছে iFarma, উইগ্রো, বিনিয়োগ.io। তো এরা কি করে? এরা আপনার থেকে টাকা নিয়ে কৃষি ফার্ম বা বিভিন্ন রকমের স্টার্টআপে ইনভেস্ট করে। ওইখান থেকে আপনাদের একটা রিটার্ন দেয়। প্রথমে আমরা উইগ্রোর ওয়েবসাইটে যাই। আমরা উইগ্রোর ওয়েবসাইটে এসেছি। তো এখানে এরা এদের প্রজেক্ট দেখাচ্ছে। এই যে দেখুন, এদের একটা রাইসের প্রজেক্ট আছে, এদের একটা পামকিনের প্রজেক্ট আছে, এদের একটা পটেটোর প্রজেক্ট আছে। এটা এদের ১০ মাস ব্যাপী প্রজেক্ট, রাইস প্রজেক্ট। এবং এইখান থেকে এদের রিটার্ন আসবে কি ১৫.৫ থেকে ১৭.৫% এর মতো। আপনি এদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে আপনি এখানে ইনভেস্টিং করতে পারেন। উইগ্রো এবং iFarma মোটামুটি সেম কাজই করে। তো এখানে আরেকটা আছে কি বিনিয়োগ.io। এরা মূলত এই যে স্টার্টআপ গুলাতে, ই-কমার্স স্টার্টআপ গুলাতে ইনভেস্ট করে। চাল ডালের একটা প্রজেক্ট করেছে বিনিয়োগ.io। এখানে এরা বলছে যে এরা অ্যানুয়াল রিটার্ন দিবে হলো ১৭% এর মতো অ্যানুয়ালাইজ রিটার্ন দিবে। ৩ মাসের জন্য আপনি যদি বিনিয়োগ করেন তো ৪.৫% এর মতো রিটার্ন পাবে। এখন পর্যন্ত এদের নামে আমি কোনো বাজে কোনো কিছু শুনিনি। আমার কয়েকটা গ্রুপ আছে। ওই গ্রুপে আমি কয়েকটা পোস্ট দেখেছি যে কয়েকজনে পোস্টও করেছে। তো ওইখানে অনেকে বলেছেন যে আমি আমার টাকা পেয়েছি এবং এদের অ্যাপও ব্যবহার করা সহজ। এখন পর্যন্ত এদের নামে আমি কোনো খারাপ কথা শুনিনি, ভালোই শুনেছি। আপনার যদি শর্ট টাইমের টাকা থাকে যা ৪-৫ মাস বা ৬ মাসের জন্য ইনভেস্ট করবেন, তো আপনারা এসব প্ল্যাটফর্মগুলা দেখতে পারেন। কিন্তু পার্সোনালি আমি একজন লং টার্ম ইনভেস্টর হিসাবে আমার এই প্ল্যাটফর্মগুলো খুব একটা পছন্দ নয়। আসলে এই জিনিসটা এই প্ল্যাটফর্মের দোষ নয়। আমি নিজেও আইটি সেক্টরে কাজ করি। এই স্টার্টআপের ফাউন্ডারগুলা অনেক কষ্ট করে এই প্ল্যাটফর্মগুলা বানিয়েছে। এই প্ল্যাটফর্মগুলো সম্বন্ধে আমার কোনো নেগেটিভ কোনো কথা বলার ইচ্ছা নেই। আমি এখন যে ক্রিটিসিজমগুলা করব, মূলত এই প্ল্যাটফর্মের না। আমি এই ইনভেস্টিং স্টাইলটা সম্বন্ধে করব। এই ক্রাউড সোর্সিং, শর্ট টার্ম ইনভেস্টিং সম্বন্ধে করব। আমার পার্সোনালি এই প্ল্যাটফর্মগুলা নিয়ে কোনো অভিযোগ নাই। এই প্ল্যাটফর্মগুলা এরা যা করছে ভালো করুক এবং আমি দোয়া করি যে এরা অনেক সাকসেসফুল হোক। কারণ আমি কিছু ক্রিটিসিজম করব। এই ক্রিটিসিজমগুলা মূলত এই শর্ট টার্ম ইনভেস্টিং নিয়ে। আমার ১ নাম্বার ক্রিটিসিজম হচ্ছে এই টাইপের ইনভেস্টিং এ। এই যে দেখুন চাল ডাল, এরা কি করছে? এরা ১৭% রিটার্ন আপনাকে অফার করছে। এরা কেন ১৭% ইন্টারেস্ট আপনার কাছ থেকে নিচ্ছে? এরা তো ইচ্ছা করলে ব্যাংক থেকে লোন নিতে পারে। ব্যাংকের পার্সোনাল লোন ১২.৫%। তো যেহেতু ১২.৫% ব্যাংকের ইন্টারেস্ট, না ভালো, ভালো কোম্পানি ইন্টারেস্ট রেট ১৪-১৫% গেল। কেন এরা আপনাকে ১৭.৫% রিটার্ন দিতে রাজি আছে? কারণ এখানে ক্রেডিট রিস্ক আছে। ডিফল্ট হওয়ার সম্ভাবনা আছে। অনেকে বলতে পারেন যে, "ভাই আমি তো আমার টাকা পেয়ে গেছি, আমি তো হয়নি।" কিন্তু এখানে রিস্ক আছে। এখানে রিস্কটা হিডেন। ক্রেডিট রিস্কটা ব্যাংকে নিতে চান। দেখুন ব্যাংক কি করছে? ব্যাংক ডিপোজিটর কাছ থেকে টাকা নিয়ে তারা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করছে। আপনারা যদি ব্যাংকের ব্যালেন্স শিট পড়েন, ব্যাংকে কোটি, কোটি টাকা ট্রেজারি বন্ড ৯০ দিনে বা ৩৬৫ দিনের ট্রেজারি বন্ডে কোটি, কোটি টাকা কিনছে। তো ব্যাংকে ইচ্ছা করলে তো এসব ইনভেস্ট করতে পারে। কেন করছে না? কারণ এখানে লিকুইডিটি নাই। আপনি যে ৩ মাসের জন্য ইনভেস্টটা করছেন বা ১০ মাসের জন্য ইনভেস্ট করছেন, তার মাঝে কোনো লিকুইডিটি নাই। আপনার যদি টাকাটা দরকার হয় আপনি পাবেন না। আপনার যদি ওষুধ কেনার টাকা দরকার হয় সেটাও পাবেন না। কিন্তু স্টক মার্কেটে আপনি 10% 15% লস দিয়ে বিক্রি করে দিতে পারবেন। এখানে কোনো লিকুইডিটি নেই। আপনার টাকাটা আপনি ম্যাচিউরিটি দিতেও পারবে। আপনি যদি ব্যাংকে ডিপোজিটও করেন ওইটাও ভাঙা যায়। কিন্তু এইগুলা মূলত ভাঙা যায় না। তো এইখানে একটা ক্রেডিট বা একটা রিস্ক আছে। এটা আপনারা যত সেফ ভাবছেন তত সেফ না। এত যদি সেফই হতো এখানে ব্যাংকে ইনভেস্ট করতো। 17.5% ইন্টারেস্ট দিয়ে এখানে একটা ক্রেডিট রিস্ক আছে। ক্রেডিট রিস্কটা হিডেন এবং এই ক্রেডিট রিস্কটা সাধারণ মানুষের উপর ট্রান্সফার হয়ে যাচ্ছে। ২ নাম্বার, এই যে দেখুন কৃষি পার্ক আপনাকে ১৭% বা ৩-৪ মাসে ৪-৫% রিটার্ন অফার করছে। আমরা নিজেরাও কৃষক। আমরা আমাদের ধান নিজেরা করি। আমাদের জমি আছে, ওসব জমিতে আমরা নিজেরা ধান ফলাই। এইখানে ভাই প্রফিট মার্জিন অনেক কম। আমাদের আব্বা যে পরিশ্রম করে সেই পরিশ্রমটাই উঠে আসে না ঘুরে ফিরে। সার কেনার পর কৃষকরা এখানে আপনারা ১৭.৫% ঋণ নিয়ে কিভাবে প্রফিট করবে? এই প্রফিটটা আর কত পার্সেন্টই বা স্কেলেবল? কৃষি লোন মাত্র ৮%, ১০%। ওইখান থেকে কৃষি লোন নিয়ে কৃষকরা প্রফিট করতে পারে না। এখানে কৃষকরা আপনারে এই ১৫%, ১৭% অফার করছে। হতে পারে আপনি অল্প পরিসরে এটা পেতে পারেন। ৪০-৫০ হাজার টাকায় পেতে পারেন। কিন্তু এটা কিন্তু অত স্কেলেবলও না।
আপনার কাছে আজকে যদি 10 লাখ টাকা থাকে এইসব প্ল্যাটফর্মে আপনার ইনভেস্ট করা উচিত হবে না। 3 নাম্বার হচ্ছে শর্ট টার্ম থিংকিং। এখানে বেশিরভাগ প্রোডাক্ট 3 মাস থেকে 10 মাস বা 1 বছর। এখানে আপনি কম্পাউন্ডিং বেনিফিট পাচ্ছেন না। যারা লং টাইমে ওয়েলথ ক্রিয়েট করতে চায়, লং টাইমে বড়লোক হতে চায়, আমরা রিচই হতে পারবো কম্পাউন্ডিং ইন্টারেস্টের মাধ্যমে। এখানে আপনার টাকা এই যে 10% বাড়ছে, এটা কিন্তু কম্পাউন্ডিং হচ্ছে না। 10 মাস পরে আপনার আরেকটা ইনভেস্টিং অপরচুনিটি খুঁজতে হবে। আপনার ম্যানুয়ালি এই জিনিসটা ম্যানুয়ালি করতে হবে। এখানে ইনভেস্টিং এর মাধ্যমে আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্টের চেয়ে বেশি ফলটা পাচ্ছেন না। তারপর হচ্ছে ইউ আর নট লার্নিং এনিথিং। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি ক্রাউডসোর্সিং ইনভেস্টিং করেন, আপনি কিন্তু কিছু শিখছেন না। লক্ষ্য কি? ইনভেস্টিং করার লক্ষ্য হলো ভালো ইনভেস্টর হওয়া। এটা লক্ষ্য না যে আমি ইমিডিয়েটলি টাকা কামাই করা। ইনভেস্টিং এর লক্ষ্য হচ্ছে আমি অনেক ভালো একটা ইনভেস্টর হওয়া। এই যে দেখেন ওয়ারেন বাফেটের 99% সম্পত্তি এসেছে উনার ৬০ বছর বয়সের পরে। উনি যখন ৬০ বছর হয়েছে তারপরে। মানে কি উনি ৬০-৭০ বছর উনি উনার স্কিল ডেভেলপ করেছে। আমাদের যেরকম টাকা কম্পাউন্ড হয়, আমাদের ওরকম নলেজও কম্পাউন্ড হয়। আপনি যদি ৪-৫ বছর মার্কেটে থাকেন, আপনি অনেক ভালো একটা ইনভেস্টর হতে পারবেন। কিন্তু আপনি যদি ক্রাউডসোর্স প্ল্যাটফর্মগুলোতে ইনভেস্ট করেন, আপনি আসলে কিছুই শিখছেন না। আপনি ইনভেস্টিং করার মাধ্যমে কিছু যদি আপনার টাকা লসও হয়, আপনি আপনি অনেক শিখছেন। আপনি অ্যানুয়াল রিপোর্ট পড়ছেন, আপনি বই পড়ছেন, আপনি কিভাবে বিজনেস এনালাইজ করতে হয় এটা জানছেন, আপনার বিহেভিয়ারাল সায়েন্স জানছেন। আমি ইনভেস্টিং এর মাধ্যমে একজন বেটার হিউম্যান হয়েছি। আমি ইনভেস্টিং এর মাধ্যমে একজন বেটার রিডার হয়েছি। ইনভেস্টিং এর মাধ্যমে আমার লাইফ পুরাটা উন্নত হয়েছে। ইনভেস্টিং এর মাধ্যমে আমার শুধু টাকা বাড়েনি, ইনভেস্টিং এর মাধ্যমে আমার পুরা লাইফটাই বেটার হয়েছে। আপনি যদি ইনভেস্টিং করেন, আপনি যদি অনেক বই, অনেক নলেজ গেদার করেন, আপনি একজন বেটার হিউম্যান বিং হতে পারবেন। ইনভেস্টিং এর উদ্দেশ্য শুধু টাকা কামাই করা না, ইনভেস্টিং এর উদ্দেশ্য হলো বেটার হিউম্যান বিং হওয়া। এজন্যই আমি বলি যাদের লং টাইম আছে তারা আসলে এই শর্ট টাইমের অপশনগুলোতে না গিয়ে, এই শর্ট টাইম অপশনগুলো আপনাদের যত সেভ মনে হয়েছে, এই সেভটা মূলত হচ্ছে মার্কেটিং। আপনাকে কেউ মার্কেটিং করছে, আপনাদের এড দেখাচ্ছে, আপনার ওয়েবসাইট বানাচ্ছে, আপনাদের সুন্দর একটা ল্যান্ডিং পেজ দেখাচ্ছে, কিন্তু ওই রিস্কটাকে তারা হিট করে রাখছে। তো এই জন্য আপনাদের সেভ মনে হয়। আপনি যদি বুঝে শুনে ইনভেস্টিং করতে পারেন, স্টক অনেক সেফ। এরকম প্লেস আছে আপনি স্টক এমন দামে কিনতে পারবেন আর পড়ারই জায়গা নাই। আপনি কিন্তু আপনার রিস্কটা ম্যানেজমেন্ট করতে পারে। তো এই জন্য আপনি একটু স্মার্ট ইনভেস্টর হয়ে আপনি যেরকম রিস্ক টলারেন্স তার উপর বেস করে ইনভেস্টিং করেন। তো এই জন্য আমি পার্সোনালি কোনো ক্রাউডসোর্সিং প্ল্যাটফর্মে ইনভেস্ট করি না। কিন্তু অনেকে আছেন যারা ইনভেস্টিং সম্বন্ধে বুঝে না। তারা অল্প পরিমাণ টাকা, আমি বলি না এখানে লক্ষ টাকা ইনভেস্ট করুন। আপনি ৫০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকা এরকম টাকা বা ৫,০০০, ১০,০০০ টাকা ইনভেস্টিং করে আপনি এটাকে এখানে দেখতে পারেন। কিন্তু আমার মতে আপনার যদি লম্বা টাইম থাকে, আপনি যদি লং টাইম ওয়েলথ ক্রিয়েট করতে চান, আপনি এই টাইপের স্টার্টআপে ইনভেস্ট করা উচিত হবে না। তো এই হলো আমার মতামত। আমি আশা করি আমি এই স্টার্টআপ গুলা সম্বন্ধে খুব নেগেটিভ কথা বলিনি। আমি এদের জন্য দোয়া করি এরা বড় হোক। বাংলাদেশের স্টার্টআপ কালচার যদি বড় হয় আমাদের জন্যই ভালো। আমি নিজেও আইটিতে চাকরি করি। তারপর যে অল্টারনেটিভ অপশনটা আছে সেটা হলো সেফ অপশন। সেটা হলো গভর্নমেন্টের সুকো। গভর্নমেন্ট যেরকম ট্রেজারি বন্ড ছাড়ে, তো ঐরকম শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টিং অপশন ছাড়ে, যেটাকে বলা হয় গভর্নমেন্ট সুকু। আইডিএলসি থেকে আমাকে ফেব্রুয়ারি মাসে এটাকে মেইল করেছিল। তো এই মেইলটা আপনাকে দেখাচ্ছি। বার্ষিক মুনাফা প্রায় 9% এর মতো। আমার মনে হয় এই মুনাফাটা ফিক্স না। এটা যে ইন্টারেস্ট, এটা তো যেহেতু শরিয়া কমপ্লায়েন্স, এটা ফিক্স না। এটাকে আপনাকে বিভিন্ন রেটে দিবে। আপনারা যারা অল্টারনেটিভ সেফ অপশন চান, তো তারা এই অপশনগুলো দেখতে পারে। তো এটা করার জন্য আপনি কি করবেন? আপনার ব্রোকার হাউসকে ফোন দিবেন। আপনার ব্রোকার হাউস যে আছে উনাকে কন্টাক্ট সাপোর্টে ফোন করে জিজ্ঞাসা করবেন যে কবে এই সুকুকগুলা গভর্নমেন্ট ছাড়ে। ট্রেজারি বন্ড প্রতি মাসে যেরকম ছাড়ে, অত বেশি ছাড়ে না শরিয়া কমপ্লায়েন্স গুলা। কম ছাড়ে, কয়েক মাস পর ছাড়ে। তো ওইটা আপনারা দেখতে পারেন। ফিউচারে যদি এরকম অ্যানাউন্স হয়, আমি আমার ফেসবুকে পোস্ট করে দেব। তো যেন আপনারা আসলে এই নিউজটা পেয়ে যান। কবে এটা ট্রেড হচ্ছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই শরিয়া বন্ডগুলাতে ইনভেস্ট করতে পারেন। তো এর মাঝেই আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেল। আমি এই প্রেজেন্টেশনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তার সাথে আমি এজের শরিয়া কমপ্লায়েন্সের গাইডলাইন্সটাও দিয়ে দিব। আপনারা দয়া করে ২ টা ডকুমেন্ট খুব সুন্দর করে পড়ে নিবেন। এই ২ টা ডকুমেন্ট থেকে আপনারা দেখে নিবেন কোন স্টকগুলা আমরা এখানে রেখেছি। এই ভিডিও কমেন্টে জানা আমার এই লিস্টের কোন স্টক আপনার পোর্টফোলিওতে রয়েছে। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে। সেসব গ্রুপে আমরা রেগুলার ইনভেস্টিং নিয়ে কথা বলে থাকি। এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। দয়া করে জয়েন করুন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।